এত কিউট করে সেজে এভাবে তাকাস কেন? যাচ্ছি তো। আবির ওয়াশরুমে ঢুকে গেছে। মেঘ বিছানার এক কোণে বসে আনমনে হাসছে। আজকে আবির ভাই যেন আগাগোড়াই ভিন্ন। কথায় কথায় লজ্জা দেওয়া যেন তার একমাত্র কাজ। লজ্জায় মেঘের গালে দেওয়া গোলাপি ব্লাশ অন এখনও টকটকে লাল দেখাচ্ছে। মেঘ আবিরের হলুদের পাঞ্জাবিটা দেখতে গায়ে হলুদের পুরো শপিং তানবীর একাই করেছে, যদিও আবিরের পছন্দের বাইরে কিছুই কেনেনি। আবিরের যে রঙের পাঞ্জাবি পরার ইচ্ছে, মেঘকে যে রঙের শাড়ি পরানোর ইচ্ছে ছিল, আর ঠিক সেভাবেই সবটা করেছে। আপাতত বাইরে ফটোশ্যুট হবে, সন্ধ্যার পর মেন প্রোগ্রাম শুরু হবে, তখনের জন্য লেহেঙ্গা কিনে রেখেছে। আবির কিছুক্ষণের মধ্যে কোমরে তাওয়ালা জড়িয়ে বেরিয়ে আসছে। লাজুক মেঘ এক পলক দেখে লজ্জায় সে যে মাথা নিচু করেছে আর চোখ তুলে তাকাতে পারছে না। আবির আরেকটা শুকনো তলা দিয়ে মাথা মুছতে মুছতে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কোথায় ছবি তুলবি? মেঘ এক নাগাড়ে অনেকগুলো জায়গার নাম বলল। আবির প্রশস্ত নেত্রে তাকে প্রশ্ন করল, এই 3 দিনে কি শুধু জায়গা ঠিক করেছিস? হ্যাঁ, আবির আস্তে করে বলল। এখন পাঞ্জাবিটা পরিয়ে দেন। মেঘ আবারও ঠোঁট উল্টালো। আবির সঙ্গে সঙ্গে বলল, যত দেরি করবি তত কম সময় ছবি তুলতে পারবি। এই আমি বলে রাখলাম, শ্বশুরের সাথে মিলে জামাইকে কষ্ট দেওয়া না। এর প্রতিশোধ আমি কড়াই গণ্ডায় ফেরত নেব। মেঘ ধীর গতিতে পাঞ্জাবির বোতাম খুলছে আর মনে মনে আবিরকে বকছে, বেহায়া বেয়াদব বেটা। আকস্মাৎ কেউ একজন দরজায় ডাকলো। মেঘ দরজার দিকে তাকিয়ে উঁচুস্বরে বলল, দরজা খোলা আছে। দরজা খুলতেই মালার গম্ভীর মুখ ভেসে উঠল। আবির মালাকে দেখে তড়িত বেগে বিছানার উপর রেখে দেওয়া তাওয়ালাটা টেনে নিজের গা ঢেকে ফেলেছে। আবিরের ঝড়ের গতিতে গা ঢাকা দেখে মালা ঠোঁট বাঁকালো। মেঘ মালাকে দেখে হাসি মুখে বলল, আপু কেমন আছেন? ভালো। মেঘ পুনরায় বলল, ভিতরে আসুন। আবির এবার শক্ত কণ্ঠে মেঘকে বলল, পাঞ্জাবি কি পরিয়ে দিব? মালা আবিরকে এক নজর দেখে রাশভারী কণ্ঠে বলল, অসময় বিরক্ত করার জন্য দুঃখিত। ফুপা তোমাদের ডাকতেছে, এটা বলতে আসছিলাম। ধন্যবাদ। আব্বুকে বলো একটু সময় লাগবে, আর যাওয়ার আগে দরজাটা চাপিয়ে রেখে যাও। মালা দাঁতে দাঁত চেপে দুহাতে ঠাস করে দরজা বন্ধ করেছে। উচ্চ শব্দে আবির মেঘ দুজনই চোখ বন্ধ করে ফেলেছে। মেঘ চোখ খুলে শান্ত গলায় বলল, আবুর সাথে এভাবে কথা বলা ঠিক হয়নি আপনার। ঠিক বেঠিক আমাকে বোঝাতে হবে না ম্যাডাম। এই মালা আমাকে খুব জ্বালিয়েছে। শুধুমাত্র আব্বুর ভয় এতদিন বাড়াবাড়ি করি, নয়তো মালাকে অনেক আগেই শাস্তি করে ফেলতাম। মেঘ কেবল মুচকি হাসল, কিছু বলার প্রয়োজন মনে করল না। আবির রেডি হয়ে মেঘকে নিয়ে নিচে নামলেন। আবিরের মামা বাড়ির সবাই ইতিমধ্যেই চলে আসছে। মেঘের মামা বাড়ির মানুষ এখনও আসেনি। মায়েশা আপু লাস্ট মাস চলছে, কিছুদিনের মধ্যে ডেলিভারি, তাই উনি আজ আসতে পারেননি। শরীর সুস্থ থাকলে বিয়ে বা বৌভাত অন্তপক্ষে আসতেন। আবির মামা মামিদের সাথে কথা শেষ করে বাসা থেকে বের হলো। বাসার সামনে তামিম দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বন্যাকে একেবারে কল দিয়েই যাচ্ছে। আবির আচমকা তানবীরের এক হাত পিছনে চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল, শালা তুই আব্বুর কাছে গেছিলি কোন সাহসে? মেঘকে আতঙ্কিত কণ্ঠে বলল, প্লিজ ভাইয়াকে ছাড়ুন। তানবীর ব্যথা আর্তনাদ করতে করতে তপ্ত স্বরে বলল, আমাকে মেরে লাভ নেই। আমার না গেলে আজকে এই স্পেশাল দিনটা পেতেই না। তানবীরকে ছেড়ে আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমরা মানে আর কে কে গেছিলি? রাকিব ভাই, রাসেল ভাই, হারামির দল। ওই দিন আমাকে ফেলে আসার কারণ এটাই ছিল, ওদের তোরা সব কয়টাকে দেখে নেব, শুধু কয়েকটা দিন যাক। এর মধ্যেই সাকিব আসছে। এক দৌড়ে এসেই আবিরকে জড়িয়ে ধরে উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া ফাইনালি আমি তোমাদের বিয়ে খেতে আসছি।
ভাবতেই পারছি না। সাকিব আচমকা ঘাড় কাত করে আহ্লাদি কণ্ঠে বলল, হাই ভাবি, হাই। আবির আর চোখে তানবীরের দিকে তাকালো। তানবীর বন্যাকে কলের পর কল দিচ্ছে দেখে আবির মৃদুস্বরে বলল, যতই চেষ্টা কর আমার রেকর্ড ভাঙতে পারবি না। রেকর্ড ভাঙার কোনো ইচ্ছে নেই আমার, আপাতত মেয়ের রাগটা কমলেই চলবে। আবির রাশভারী কণ্ঠে বলল, এসব বাদ দিয়ে বিকেলে সোজা ওদের বাসায় যাবি, ওর আব্বু আম্মু বোনকে দাওয়াত দিবি, সাথে করে বন্যার তার ভাইকে নিয়ে আসবি। মেঘ, মিম, আরিফ, আইরিন, সাকিব, তানবীর আর আবির ফটোশ্যুট করতে বেরিয়েছে, সাথে ক্যামেরাম্যান তো আছেই। সবাই হাসি খুশিতে থাকলেও আরিফ আর মিম একটু পর পর ঝগড়া লেগে যায়। একবার তানবীর আরেকবার আইরিন আটকে আটকে রাখছে। ফটোশ্যুট লাস্ট দিকে তানবীর ওদের থেকে বিদায় নিয়ে বন্যাদের বাসায় আসছে, সাথে দুটো কার্ড নিয়ে আসছে। একটা নর্মাল দাওয়াতের কার্ড, অন্যটা বন্যার জন্য স্পেশালভাবে বানানো, যদিও প্ল্যানটা মেঘই দিয়েছে। তানবীর বাসা ঢুকতেই বন্যা বড় বোনের সাথে দেখা। তানবীরকে দেখেই মোলায়েম কণ্ঠে বলো, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল আন্টি বাসায় নেই? আব্বু আম্মু আর রিত একটু বাহিরে গেছে। বসো, শুনলাম মেঘের বিয়ে। তানবীর বিয়ের কার্ড হাতে নিয়ে বলল, জি আপু, হুট করেই সব কিছু ঠিক হয়েছে, যে সময় নিয়ে ওইভাবে দাওয়াত দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। আমাদের কিন্তু দুদিনই দাওয়াত, আগামীকাল কমিউনিটি সেন্টারে আর পরশুদিন বাসায়। আঙ্কেল আন্টিকে বলবেন অবশ্যই যেতে হবে। আর এখন আপনি আর বন্যা রেডি হয়ে আমার সাথে বাসায় চলুন। আরে না ভাই, আমি যাব না, বন্যাকে নিয়ে যাও। মেঘ আরও 5 বছর আগে থেকে আমাকে বলে রেখেছে ওর বিয়েতে বন্যাকে কম করে হলেও 3 দিনের জন্য দিতে হবে। আমিও মেঘকে কথা দিয়েছিলাম, বন্যা বিয়ে না হলে আমি আব্বু আম্মুকে বুঝিয়ে 3 দিনের জন্য পাঠাবো। এখন দেখো, মেঘের বিয়ের কথা শোনার পর থেকে সেই যে মুখ ফুলিয়েছে, রুমে ঢুকেছে আর বেরই হচ্ছে না। গত 2 দিন আব্বু অসুস্থ ছিল, এই অবস্থায় বাসা থেকে বের হতে পারছিল ঠিকই, তবে 24টা ঘন্টা শুধু মেঘ কী করছে, মেঘের কি হয়েছে, মেঘ কেমন আছে, এইসব করে কাটিয়েছে। আব্বু অসুস্থ না থাকলে আমি নিজেই বন্যাকে নিয়ে তোমাদের বাসা থেকে ঘুরে আসতাম। বন্যা কোথায় এখন? রুমে। ওর সাথে একটু কথা বলা যাবে? আসো। বন্যার বোন দরজার সামনে দাঁড়িয়ে জোরে ডাকতে ডাকতে বলল, এই বন্যা, দরজা খোল, মেঘের ভাই তোর সাথে কথা বলতে আসছে। আমি দরজা খুলব না, ওনাকে চলে যেতে বলো। বন্যা, তানবীর এখানে দাঁড়িয়ে আছে, দরজাটা খোল। বললাম তো খুলব না। তানবীর এবার মোলায়েম কণ্ঠে বলল, বন্যা প্লিজ দরজাটা খুলো, আপনি চলে যান এখান থেকে। ধুমধাম করে বোনের বিয়ে দেন গিয়ে। তানবীর কপালে ঘাম মুছে শক্ত কণ্ঠে বলল, তুমি না গেলে বুনু বিয়েতে বসবে না, কারণ এটা তুমি খুব ভালোভাবেই জানো। বন্যা এবার একটু থামলো। তানবীর শান্ত কণ্ঠে পুনরায় বলল, প্লিজ বন্যা, দরজাটা খুলো, আমার কথাগুলো অন্তত শোনো। বন্যার আগে ফুঁসতে ফুঁসতে দরজা খুলে রাগান্বিত কণ্ঠে বলো, সব কিছু ঠিকঠাক করে এখন আমাকে মিথ্যা গল্প শোনাতে আসছেন? বন্যার বোন ধীর কণ্ঠে বলল, বন্যা আস্তে কথা বল। তানবীর মৃদুস্বরে বলল, সমস্যা নেই আপু, ওকে বলতে দেন। বন্যার বোন স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি ওর সাথে কথা বলো, আমি চা নিয়ে আসছি। বন্যার বোন চলে যেতেই তানবীর মলিন কণ্ঠে বলল, সরি। বন্যা দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে, কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, সরি, মেঘের চিন্তা আমি 2 রাত 1 ফোঁটা ঘুমাতে পারিনি। আমি সেদিন কথাগুলো না বললে মেঘ শাড়ি পরে বের হতো না, আর পরবর্তী ঘটনাগুলো ঘটতো না। সব দোষ আমার। আমি মেঘের ভালো চাইতে গিয়ে খারাপ করে ফেলেছি। এসব ভেবে উঠতে বসতে আমার নিজেকে মারতে ইচ্ছে করছিল। আপনাকে কত শত কল দিয়েছি, এক পর্যায়ে আপনি আমার নাম্বারটা পর্যন্ত ব্লক করে দিয়েছেন।
আমি দিশা বিশা পাচ্ছিলাম না। বাসায় আব্বু অসুস্থ, ওইদিকে মেঘের কি হয়েছে জানতে পারছিলাম না। আপনাদের বাসায় যাওয়ার শক্তি আর সাহস কোনোটাই পাইনি। আমাকে এত কষ্ট কেন দিয়েছিলেন আপনারা? আমি আপনাদের কি এমন ক্ষতি করেছি? একটাবারের জন্য কি জানানো যেত না আমায়? তানভীর বন্যার দিকে তাকিয়ে অনুংশ কণ্ঠে বলতে শুরু করলো, তুমি বিশ্বাস করো, আমি বা বুনু চাইলেও কিছু করতে পারছিলাম না। যেখানে ভাইয়ের সাথে পর্যন্ত যোগাযোগ বন্ধ করতে বাধ্য করা হয়েছে, সেখানে কতটা চাপে ছিলাম তুমি একবার ভাবো। তোমাকে তো আগেই বলেছি বুনুর ফোন বড় আব্বুর কাছে জমা ছিল, আর আমি গত 3 দিনও নিজের ইচ্ছেতে কোনো দিকে পা বাড়াতে পারিনি। ঘুরতে গেলে পর্যন্ত বড় আব্বুর অনুমতি নিয়ে যেতে হয়েছে। আমাকে এমনভাবে থ্রেট করা হয়েছে, যদি আমি কোনোভাবে ভাইয়ার সাথে বা কারোর সাথে ভাইয়ার বিষয় নিয়ে কথা বলি তাহলে বিয়ে বাতিল। একজন মানুষ যদি 10 মিনিট 20 মিনিট 30 মিনিট অন্তর অন্তর কল দিয়ে কাজের অর্ডার দেন আর সেই কাজ হয়েছে কি না সেটা প্রমাণ পর্যন্ত চান, ওই অবস্থায় আমি কিভাবে কি করতাম বলো? তোমাকে বাসা থেকে বের করে যে দুটো কথা বলবো এইটুকু সময়ও আর সুযোগও আমাকে দেওয়া হয়নি। শুধু আমি না, রাকিব ভাইয়া আর রাসেল ভাইয়াও থ্রেটের উপরে ছিল। বিভিন্ন প্রয়োজনে বড় আব্বুর সামনে দাঁড়িয়ে একে তাকে কল দিতে হচ্ছিল। সেখানে বারবার তোমার কল আসা কতটা বিপজ্জনক একবার ভাবো। আমি সত্যি দুঃখিত। এখন প্লিজ চলো। তানভীর বন্যার জন্য আনা স্পেশাল কার্ডটা বন্যাকে দিল। বন্যা কার্ডটা ভালোভাবে পরখ করে চোখ মুছে চাপা স্বরে বলল, আমি যাব, তবে শুধুমাত্র মেঘের জন্য। তানভীর মুচকি হেসে বলল, ধন্যবাদ। বন্যা ফোঁস করে উঠল, ধন্যবাদ দিতে হবে না, আপনার সাথে আমার কোনো কথা নেই। তানভীর মনমরা হয়ে বলল, আমার কি দোষ? বন্যা ভুরু গুটিয়ে শক্ত কণ্ঠে বলল, আপনার কোনো দোষ নেই, আপনি তো অপাবিদ্ধ, সব দোষ আমার। আমি কেন এত ভাবি? তুমি দায়িত্বশীল বিনম্র একটা মেয়ে, তুমি ভাববে না তো কে ভাববে বলো? তাছাড়া তুমি সেই দিন বুনুকে কথাগুলো না বলে বুনু আর ভাইয়ার অসাধারণ মোমেন্টগুলো মিস হয়ে যেত, আর সবাইকে বিয়েতে রাজি করানোর জন্য ভাইয়াকে যে কোনো পর্যায়ে যেতে হতো। এখন আলহামদুলিল্লাহ সব কিছু আমি সামলে নিয়েছি। যা ঝড় গিয়েছে সব আমার উপর দিয়ে গিয়েছে। ভাইয়া খুব বেশি ফাইট করতে হয়নি। আর বুনুর কথা কি বলবো, ও তো গত 3 দিন সারাক্ষণ শুধু বন্যা আর বন্যা করে যাচ্ছিল। আজ সকালে আমাকে রীতিমতো থ্রেট দিয়েছে, বিকেলের মধ্যে তোমাকে যেভাবেই হোক বাসায় নিয়ে যেতে হবে। বনুর ভাইয়াকে পাওয়ার খুশি থেকে বেশি কষ্ট লাগছিল তোমাকে ওর মনের কথাগুলো বলতে না পারাতে। বাসায় তো সেভাবে কথা বলতে পারতাম না, কিন্তু বনুকে নিয়ে বের হলে তোমার সাথে দেখা করতে পাগলা হয়ে যেত। কিন্তু কি করতাম বলো? বড় আব্বু একদম সময় বেঁধে কোনো কাজে পাঠাতেন। তুমি তো জানোই উনি এক কথার মানুষ। কাজে এদিক সেদিক হলে খবর আছে। বাই চান্স আমার কারণে ভাইয়ার বিয়ে আটকে গেলে আমি সারা জীবনে নিজেকে মাফ করতে পারতাম না। ভাইয়ার সামনে দাঁড়ানোর যোগ্যতা হারিয়ে ফেলতাম। আমার মুখে সামান্য একটা কথাতে ভাইয়া যে মস্ত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিল, আমি চাইনি সেই সিদ্ধান্তের জন্য বর্তমান ওদের ওপর কোনো প্রভাব পড়ুক। তাই ভাইয়াকে সারপ্রাইজ দিতে নিজেকেই বলির কুমড়া হতে হয়েছে। সেই সাথে ভাইয়া সারপ্রাইজের কিছুটা প্রভাব তোমার উপর পড়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন কি কানে ধরতে হবে? বর্ণনা থতমত খেয়ে বলল, না, কানে ধরতে হবে না, আপনি একটু অপেক্ষা করুন, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা। তানভীর নিচে চলে আসছে। বন্যার বোন চা নাস্তা নিয়ে মেঘের বিয়ে বিষয়ে কথা বলছে। কিছুক্ষণের মধ্যে বন্যা নিচে এসেছে। স্বাভাবিক কণ্ঠে বলল, আব্বু আম্মু আসেনি এখনও? না, আমি আব্বুকে আগেই বলে রাখছি, তুই যা, সমস্যা নেই। তানভীর ধীর কণ্ঠে বলল, আমি ভাবছিলাম রিদিকে নিয়ে যাব।
রিদি যাবে না, বিয়ে তোর ইন্টারেস্টিং কম, ও শুধু ঘুরতে পছন্দ করে। এখন যদি বলা হয় চল সিলেট যাই, 2 মিনিটে লাগবে না, সে ব্যাগ নিয়ে হাজির। আর যদি মুখ ফসকে বলে ফেলি বিয়েতে যেতে হবে, তাহলে ওর তালবাহানা শুরু হয়ে যাবে। ওর আশা করে লাভ নেই, তার থেকে বরং বন্যাকে নিয়ে যাও। আচ্ছা আপু, কাল পরশু 2 দিনই দাওয়াত রইল, অবশ্যই আসবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। বন্যা, তুইও সাবধানে থাকিস। আচ্ছা। তানভীর বন্যাকে নিয়ে বেরিয়েছে। মোসলেক মিয়ার দোকান পর্যন্ত আসতেই মোসলেক মিয়াকে নজরে পড়ল। উনি ওদের দেখে বসা থেকে দাঁড়িয়ে পড়েছেন। তানভীর একটু সামনে গিয়ে বাইক থামিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি আসছি এক্ষুনি। তানভীর মোসলেক মিয়ার সামনে এসে ভুরু নাচাতে মোসলেক মিয়া ভারী কণ্ঠে বলল, কি হইতেছে? তানভীর তপ্তস্বরে বলল, আপনার বউরে আমার বাড়িতে লইয়া যাইতেছি। কে রে, আর কত বাপের বাড়িতে থাকবা? শ্বশুর বাড়ি হাওয়া বাতাসও তো দরকার আছে নাকি? আমার বউয়ের কিছু হইলে আমি কিন্তু তোমারে ছাইরা দিতাম না। আসছে, নিজে দুইটাকে সামলান, আমারটা আমি বুঝে নিব। আপনাকে শুধু জানাতে আসছিলাম, এখন আসি। বন্যাকে নিয়ে বাসায় আসতে আসতে সন্ধ্যা পার হয়ে গেছে। আবিরদের পুরো বাড়ি লাল, গোল্ডেন, বেগুনি, সবুজ, নীল রঙের আলোক সজ্জায় ঝলমল করছে। বাসার সামনে বিশাল আকৃতির গেট, বড় করে আবির মেঘের নাম লেখা। বন্যা মন্ত্রমুগ্ধ নয়নে তাকিয়ে আছে। মেঘের 2 বছর অনাবিল ভালোবাসার পূর্ণতা পেতে যাচ্ছে। গেট পার হতেই মোজাম্মেল খান আর আলী আহমেদ খানের সাথে দেখা। বন্যা সালাম দিতেই ওনারা একসঙ্গে সালামের উত্তর দিলেন। বন্যার ব্যাগের দিকে এক নজর তাকিয়ে মোজাম্মেল খান ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিলেন, তানভীর, ব্যাগটা কি তুমি নিতে পারো না? তানভীর মাথা নিচু করে হাত বাড়িয়ে ব্যাগটা নিতে নিতে বিড়বিড় করল, আমি আগেই নিতে চেয়েছিলাম, দেয়নি। মোজাম্মেল খান শুনল কি না কে জানে। বন্যা ওনাদের সাথে অল্প স্বল্প কথা বলেই ভিতরে চলে গেল। ড্রয়িং রুমে ভর্তি আত্মীয় স্বজন। মেঘের মামা বাড়ি মানুষজনও ততক্ষণে চলে আসছে। মিমের মামা বাড়ি, খালা বাড়ি থেকে অনেকেই আসছে। তাছাড়া এলাকার মানুষ তো আছেই। এত এত মেহমান দেখে বন্যার মাথা নিচু করে দ্রুত মেঘের রুমে চলে আসতেই মেঘ লেহেঙ্গা পরে পুরোপুরি রেডি হয়ে বিছানায় বসে বসে বন্যাকে একের পর এক মেসেজ দিচ্ছে, বারবার কল দিচ্ছে। আকস্মাৎ বন্যা কোমল কণ্ঠে ডাকলো, ননদিনী। মেঘ চোখ তুলে তাকিয়ে বন্যাকে দেখেই ছুটে গিয়ে বন্যাকে জড়িয়ে ধরে আবেগ জড়িত কণ্ঠে বলতে শুরু করলো, আমার খুব কান্না পাচ্ছিল, তোকে বারবার কল দিচ্ছি, মেসেজ করছিলাম, তুই রেসপন্স করছিলি না। আমি ভাবছিলাম তুই বোধহয় আসবি না। এই আনন্দের দিনে তুই আমার পাশে না থাকলে আমার সব আনন্দ মাটি হয়ে যেত। তুই বিশ্বাস করবি না, বড় আব্বু আমার ফোন নেওয়ার পর থেকে তোর সাথে একটু কথা বলার জন্য আমি কি পরিমাণ ছটফট করছি। অন্য কারো ফোন দিয়ে কল দেওয়ার মতো অবস্থা ছিল না। বড় আব্বু এই 3 দিন অফিসেও যায়নি, সারাক্ষণ বাড়িতে ছিলেন। ফেসিয়াল করাতে পাঠানো, শপিংয়ে পাঠানো থেকে শুরু করে আমার খাওয়ার রেস্ট সবেতে উনি নজরদারি করেছেন। আমি সুযোগ পেলেও ভাইয়াকে তোর কথা জিজ্ঞেস করতাম, ভাইয়া কবে নিজের মনের কথা আমাকে বলবে, আমি সেই আশা পর্যন্ত করিনি। সকালে ভাইয়াকে বলছি যদি তোকে আনতে না পারে তাহলে যেন আজ বাসা না আসে। বন্যা মোলায়েম কণ্ঠে বলল, আমি সবই বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। তুই যে বিপদে ছিলি এটা ঠিকই বুঝতে পারছিলাম, কিন্তু আমার রাগ উঠেছিল তোর ভাইয়ের উপর। উনি মেসেজের রিপ্লাই করে না, ফোন নাম্বার ব্লক করে রেখেছিল। হুট করে আজ কল দিয়ে বলো আগামীকাল বুনুর বিয়ে। এই কথা শোনা মাত্র আমার মেজাজ মাত্রাতিরিক্ত খারাপ হয়ে গেছিল। সেই যে ফোন সাইলেন্ট করেছিলাম এখনও ওভাবেই আছে। সেসব ভেবে এখন মন খারাপ করে সাজ নষ্ট করতে হবে না বেবি। মেঘ বন্যাকে ছেড়ে আদুরি কণ্ঠে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে বেবি? আমি আর উত্তর দিব না। আজ থেকে যত কমপ্লিমেন্ট দেওয়ার সব আমার
ভাসুর দিবে। ওনার নির্লজ্জ মার্কা কমপ্লিমেন্ট শোনার কোনো ইচ্ছেই নেই আমার। উনি এখন আর আগের মতো নেই। তানভীর গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, এই যে ব্যাগটা। মামা মামিদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, ধন্যবাদ ভাইয়া, লাভ ইউ। থাক, এখন আর ভালোবাসা দেখাতে হবে না। দিছিলি তো বাসা থেকে বের করে। তোর বান্ধবীর রাগ না কমলে আমি এখন মোকলেস দাদার দোকানে সিঙ্গারা বেচতাম। মেঘ ফিক করে হেসে উঠল। তানভীর বন্যার দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, শাড়ি পরে তাড়াতাড়ি রেডি হও। যেতে যেতে আবার থামল। ঘাড় ঘুরিয়ে হাসি মুখে বলল, লাভ ইউ টু। মেঘ চাপা স্বরে বলে উঠল, কাকে বলছো? বন্যা মেঘের দিকে তাকিয়ে রাগ কটমটো করছে। তানভীর ভারী কণ্ঠে জানতে চাইল, কিছু বলছিস? না। বন্যা শাড়ি পরে মেঘের রুমে সাজগুজ করছে। ধীরে ধীরে মেঘের মামিরাও মেঘের দেখতে আসছে। জান্নাত আর আইরিন মিলে মিমকে জোর করে শাড়ি পরাচ্ছে। সব মিলিয়ে মোটামুটি ৮-১০ জন মেয়ে রুমে উপস্থিত। লেহেঙ্গা পরার কারণে মেঘ ঠিকমতো নড়াচড়া করতে পারছে না, তাই চুপচাপ বিছানায় বসে বসে সবার সাজগোজ দেখছে। আবির মেঘকে দেখতে মেঘের রুমে দরজায় এসে থমকে দাঁড়িয়েছে। রুম ভর্তি এত মানুষ দেখার সঙ্গে সঙ্গে কপাল কুঁচকালো। ঘাড় কাত করে মেঘকে দেখার চেষ্টা করব। লেহেঙ্গা পরে রাজরানী সেজে বিছানায় ঠিক মাঝ বরাবর বসে আছে মেঘ। মেঘকে দেখে আবিরের হৃদয়স্পন্দ জোরালো হচ্ছে। কেউ দেখার আগে আবির দরজা থেকে সরে কিছুটা দূরে এগিয়ে উচ্চস্বরে ডাকল, মেঘ। মেঘ বিছানা থেকে নামতে নামতে উত্তর দিল, জি। আবির পুনরায় ডাকল, মেঘ। মেঘ দু হাতে লেহেঙ্গা কিছুটা উঠে দরজা পর্যন্ত ছুটে এলো। দরজার সামনে আবিরকে না পেয়ে ভুরু কুঁচকে আবির কোথায় আছে দেখার জন্য ব্যালকনির দিকে ঝুঁকল। আচমকা মেঘের স্নিগ্ধ গালে ঠোঁট ছোঁয়ালো আবির। মেঘ পূর্ণব্যাধিত আঁখিতে তাকানোর পূর্বে আবির দ্রুত স্থান ত্যাগ করল। মেঘ গালে হাত রেখে থ মেরে দাঁড়িয়ে আছে। বুকের ভিতর হৃৎপিণ্ডটার পিটপিট করছে। আবিরের অযাচিত কর্মকাণ্ডগুলো মেঘকে নাজেহাল করে দিচ্ছে। মেঘ পুনরায় রুমে চলে গেছে। আবির সিঁড়ি দিয়ে নামতে নামতে ব্যস্ত কণ্ঠে বলল, প্রোগ্রাম কখন শুরু হবে? আলী আহমেদ খান ছেলের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, একটু ধৈর্য রাখো। 14 মিনিট 23 সেকেন্ড যাবৎ ধৈর্য ধরে বসে আছি, আর কত? আপনাদের বেশি দেরি হলে আমি কি মেঘকে নিয়ে প্রোগ্রাম শুরু করে দিব? আলী আহমেদ খান গুরুগম্ভীর কণ্ঠে বললেন, 10 মিনিটের মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে যাও এখন। আবির বিড়বিড় করতে করতে যাচ্ছে, 5 মিনিট হলে ভালো হতো। আলী আহমেদ খান আবিরের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হঠাৎ তপ্তস্বরে মোজাম্মেল খানকে ডাকলেন। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে প্রোগ্রাম শুরু হয়েছে। সম্পূর্ণ ছাদ জুড়ে লাইটিং বিশালাকৃত স্টেজ করা হয়েছে। ক্যামেরাম্যানরা আবির মেঘের ছবি তোলায় ব্যস্ত। আইরিন মিম নাচে প্রিপারেশন নিচ্ছে। তানভীর সাকিব সবাইকে ঠিকঠাক মতো বসাচ্ছে, গানের লিস্ট ঠিক করছে। নিচে মেন গেটের বাইরে বিরিয়ানি রান্না হচ্ছে। মোজাম্মেল খান নিচে থেকে তানভীরকে কল দিচ্ছে। তানভীর কল রিসিভ করে আসছি বলে দূরত্ব নামতে গেল। আচমকা বন্যাকে সিঁড়ি দিয়ে উঠতে দেখে থামার চেষ্টা করল। বন্যার পরনে ওয়াটার ওয়ার্ল্ড রঙের শাড়ি, প্রথমবারের মতো চুল ছেড়ে গর্জিয়াস লুকে সেজেছে। অনারম্ভ মেয়েটা এই চোখে ধাঁধানো সারম্ভ সাজে বিমোহিত তানভীর বন্যার দিকে তাকিয়ে থেকে উদাসীনভাবে সিঁড়ি পার্শ্বতে ঘেঁষে পা রাখতে নিয়ন্ত্রণ হারিয়ে হুমড়ি খেয়ে পড়তে নিল। আপতিত ঘটনায় তানভীরকে থামাতে উপায় না পেয়ে বন্যা দুহাতে তানভীরে বুক বরাবর হাত রেখে আটকানোর চেষ্টা করল। তানভীর নিজের ওপর বল প্রয়োগ করে থাকতে পারলেও বন্যার হাতে কবজিতে চাপ খেয়েছে। তানভীর ভেজা গাত্র সেই সাথে ত্রিমাত্রিক উদ্ধৃত হৃদয়স্পন্দ উপলব্ধি করতেই বন্যা উদ্বেগপূর্ণ কণ্ঠে জানতে চাইল, আপনি ঠিক আছেন? তানভীর সহসা এক সিঁড়ি পেছাতেই বুকের উপর থেকে বন্যার
হাতগুলো অচিরে সরে গেল। বনা আস্তে করে নিজের হাত ঝেড়ে পুনরায় জিজ্ঞেস করল, আপনি ব্যথা পাননি তো? তানবীর মুচকি হেসে উত্তর দিল না, দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। বনা কর্কশ কণ্ঠে ডাকল, এই যে ভিলেন। তানবীর আর চোখে তাকিয়ে মুচকি হেসে সম্ভুজ্ঞর দিকে বলল, ব্যথা তো পেয়েছি, কিন্তু এই ব্যথা যে। বনা ভুরু কুচকানো দেখে তানবীর থতমত কণ্ঠে সরি বলতে বলতে দৌড়ে নিচে যাচ্ছে। তানবীর চলে যেতেই বন্যা শব্দহীন হাসল। স্টেজে আবির মেঘের পাশাপাশি বসা আবির মেঘের দিকে তাকিয়ে মৃদুস্বরে ডাকল, বলুন, তোকে আজ লাবণ্যময়ী লাগছে। আমার কি ইচ্ছে করছে জানিস? মেঘ সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বিড় করল, না, আমি কিচ্ছু জানতে চাই না। আবির মুচকি হেসে বলল, কিন্তু আমি তো জানাতে চাই। মেঘ আর চোখে তাকাতেই আবির ভুরু নাচালো। বরাবরের ন্যায় আজও আবিরের হাসিতে ঘায়েল হলো মেঘ। মুগ্ধ চোখে আবিরকে দেখছে। গত 2 বছর যাবৎ চিন্তায় দিনরাত ভুলে থাকতো সেই মানুষটার সাথে তার বিয়ে হতে যাচ্ছে। হৃদয় অদৃশ্য হাওয়ারা তোলপাড় চালাচ্ছে। রাকিব গলা খাকারি দিতেই মেঘ দৃষ্টি সরালো, সাথে আবিরও। রাকিব অনেকক্ষণ আগেই আসলেও আবির সামনে আসার সাহস পাচ্ছিল না এতক্ষণ। এখন সবার পরিস্থিতিতে বুকের সাহস নিয়ে সামনে আসছে। আবিরের কানে কানে ফিস করে কিছু বলে, আবারও সরে গেছে। এদিকে আইরিন, মিম আর আরিফের অনবদ্য নাচ দেখে সবার চোখ কপালে উঠে গেছে। তানবীর কিছুক্ষণের মধ্যেই উপরে আসছে। বন্যা কিছুটা পেছন দিকে চেয়ারে বসে বসে মেঘ আর আবিরের ছবি তুলছে। আশেপাশে তেমন কেউ নেই। তানবীর আকস্মাৎ কানের কাছে ফিস করে বলল, একটু সাইডে আসা যাবে? বনা আতকে উঠে ঘাড় ঘুরালো। তানবীরকে দেখেই আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি? সাইডে আসো। কেন? আরে আসো তো। বনা তানবীরকে ফলো করে ছাদের এক পাশে গেল। তানবীর শান্ত গলায় বলল, শাড়ির সাথে ফাঁকা হাত ঠিক মানাচ্ছে না। বনা আস্তে করে বলল, চুড়ি পরতে খুব একটা ভালো লাগে না। তানবীর মৃদু হেসে পকেট থেকে 2টা গাজরা বের করে তপ্তস্বরে বলল, এখন আশা করি এটা বলবে না যে গাজরা পরতেও ভালো লাগে না। তেমন না। তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি কি তোমার হাতে এগুলো পরিয়ে দিতে পারি? আমাকে পরাতে হবে না। মেঘ না পরলেও ওর হাতে পরিয়ে দেন, তাহলে ছবি সুন্দর আসবে। তোমার কি মনে হয় ভাইয়া থাকতে বনুকে আমার পরিয়ে দিতে হবে? বনু ছাদে আসার পরপরই ভাইয়া নিজের দায়িত্ব পালন করে ফেলেছে। তাহলে মিম বা অন্য কাউকে দিয়ে দেন। আমার ফাঁকা হাতেই ভালো লাগে। কিন্তু আমার ভালো লাগে না মানে? তুমি সবার হাতের দিকে তাকিয়ে দেখেছ একবার? প্রত্যেকের হাতে চুড়ি আছে, গাজরাও আছে, আর তোমার হাতে কিছু নেই। আমি এতগুলো গাজরা এনেছি, এনে রাখতে পারিনি যে যার মতো নিয়ে গেছে। অনেক কষ্টে তোমার জন্য 2টো রেখেছি। এখন কথা না বলে হাত দাও। বনা ধীর কণ্ঠে বলো, আমাকে দিন, আমি পরে নিব। আমি পরিয়ে দিলে কোনো সমস্যা হবে নাকি এখনও আমার উপর রেগে আছো? তেমন না। তাহলে কেমন? তানবীর গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে। বনা ভুরু কুচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে কিছু না বলেই হাত বাড়ালো। কারোর সাথে কথা তর্কে জড়ানো থেকে আগে ভাগে কেটে পড়া ভালো। গাজরা পরিয়ে দেওয়া মাত্র বন্যা স্থান ত্যাগ করে পুনরায় স্টেজে কাছে আসছে। মেঘ বন্যাকে দেখেই হাতের ইশারা করল। মিনহাজ, তামিম, মিষ্টি আর সাদিয়া কিছুক্ষণের আগেই আসছে। এসেই মেঘ আর আবিরের সাথে ছবি তুলে ফেলেছে, কিন্তু বন্যা লজ্জায় যেতে চাচ্ছিল না। বন্যা স্টেজে উঠতে আবির ব্যস্ত কণ্ঠে তানবীরকে ডাকলো, আম্মুরা বা মামি খালাদের নজরে রাতে তানবীর স্টেজে উঠতেই কানে কানে ফিস করে কিছু বলার, যেন সবাই মনে করে গুরুত্বপূর্ণ কথা বলতে ডেকেছে। তানবীর নামতে নিলেই আবির কিছুটা উঁচু স্বরে বললে, কিরে কোথায় যাচ্ছিস? ছবি তুলবি না? দাঁড়া। পাশ থেকে রাকিব, রাসেল আর সাকিব সিরিয়াস ভঙ্গিতে বলছে, একমাত্র বোনের বিয়ে, অথচ বোনের সাথে তানবীরের এখনও কোনো ছবি নেই।
তাড়াতাড়ি দাঁড়া, তোদের ছবি তুলে দিই। তানভীর হাত দিয়ে মুখের ঘাম মোছা নাম করে ঠোঁটের হাসি আড়াল করে বনার পাশাপাশি দাঁড়ালো। 3-4 ক্যামেরাম্যান ঝটপট কতগুলো ছবি তুলে ফেলল। সবার মন মতো ছবি তোলা শেষ হলে ছেলে মেয়ে সবাই একসঙ্গে স্টেজ উঠেছে। প্রায় 15-20 জন ছেলে ওয়াটার ওয়ার্ল্ড রঙের পাঞ্জাবি পরেছে, সাথে 20-22 জন মেয়ে পরনে ওয়াটার ওয়ার্ল্ড রঙের শাড়ি। যেই মিম আজ পর্যন্ত কোনোদিনও শাড়ি পরেনি, সেই মিমও আজ শাড়ি পরেছে। অল্প বয়স মেয়েদের মতো একমাত্র মালা ব্যতীত সবাই শাড়ি পরেছে। মালাকে জোর করেও শাড়ি পরানো যায়নি। গ্রুপ ছবি তোলার এক পর্যায়ে গুরুজনরা চলে যেতেই শুরু করেছেন। ছাদ মোটামুটি ফাঁকা হতেই কাপল ড্যান্স শুরু হয়েছে, যার সূচনা ছিল রাকিব রিয়া আর আসিফ জান্নাত। গুরুজনদের সামনে ওরা এতক্ষণ ভদ্র থাকলো, এখন সব ভুলে নাচতে শুরু করেছে। টানা 3টা গানে নাচ শেষে আবির মেঘকে টেনে এনেছে। সবাই রিকোয়েস্টে শুরুর দিকে মেঘ আর আবির 2টা গানে পারফর্ম করেছিল, কিন্তু আচমকা মোজাম্মেল খান আসতেই মেঘ লজ্জায় সেই যে বসেছে আর উঠেইনি। এখন ছাদের দরজা বন্ধ করে মেঘকে তারপরও যেন লজ্জা না পায়। একদম লাস্টে আবির মেঘ, রাকিব রিয়া, আসিফ জান্নাত, তানভীর বন্যা, আরিফ মিনহাস মিষ্টি, তামিম সাদিয়া, রাসেল সোনিয়া, সাকিব আইরিন সহ বাকি যারা ছিল সবাই একসঙ্গে হাওয়া হাওয়া গানে পারফর্ম করেছে। আইরিন ভালো ড্যান্স পারে, শুধুমাত্র সেই কারণে সাকিব আইরিনের সাথে ড্যান্স করতে রাজি হয়েছে, কিন্তু শুরুতেই করুণ কণ্ঠে বলে দিয়েছে, আমার গ্রামে একটা নিহি গার্লফ্রেন্ড আছে, ও রেগে গেলে একটু বলে দিও, আমার কোনো দোষ নেই। সাকিবের এমন কথা শুনে আইরিন রাগে কটমটো করে বলছে, আমার সাথে ড্যান্স করতে বলেছে কে আপনাকে? আপনি আপনার কাজিনের সাথে ড্যান্স করেন। সাকিব সহস্য বলো, মালা করবে ড্যান্স? আর মানুষ পেলে না, এই মেয়ে আসছে শুধু দেখতে আর নিজে জ্বলতে। আমি বারবার বলেছি নিজের কষ্ট বাড়াতে শুধু শুধু যাস না। কে শুনে কার কথা? মন ভরে দেখতে আসছে, দেখুক। তোমাকে যেটা বলছি সেটা করবা, ঠিক আছে? আচ্ছা। এদিকে আবির আর মিমের একটু পরপরই ঝগড়া নাগা দেখে তানভীর দুটাকে শাস্তি স্বরূপ কাপল ড্যান্স করতে বলেছে। অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, যে যার মতো গল্প করতে করতে নিচে চলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে মেহেদি দেওয়া শুরু করতে হবে। আবির আর তানভীর বিয়ে কেনাকাটা করতে মার্কেটে যাবে, তাই একটু তাড়াহুড়াতেই প্রোগ্রাম শেষ করতে হয়েছে। বন্যা আর আইরিন গল্প করতে করতে নেমে গেছে। মিম হুট করে ওদের দেখতে না পেয়ে দৌড়ে নিচে নামতে গিয়ে ছাদের দরজা হোঁচট খেয়ে সঙ্গে সঙ্গে চিৎকার করে বসে পড়েছে। দুহাতে পা চেপে কান্না করছে। ছাদের সাউন্ড বক্সের শব্দের কারণে মিমের অল্প বিস্তর কান্নার শব্দ কেউ শুনতে পায়নি। আরিফ দরজা পর্যন্ত এসে মিমের কান্নার শব্দ শুনে কিছুটা চিন্তিত স্বরে জানতে চাইল, কি হয়েছে? মিম কাঁদতে কাঁদতে বলল, হোঁচট খেয়েছি। আরিফ সঙ্গে সঙ্গে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে মিমের পায়ের কাছে ধরল। বৃদ্ধাঙ্গুল থেকে অনর্গল রক্ত বের হচ্ছে। মিমের 2 হাত রক্ত লেগে আছে। আরিফ নিবিষ্ট কণ্ঠে বলতে শুরু করলো, শাড়ি পরে এইভাবে কেউ ছোটাছুটি করে? দেখি হাতটা ধরো। মিম কাঁদতে কাঁদতে আরিফের হাতটা শক্ত করে ধরে বসা থেকে উঠল, কিন্তু ব্যথার চোটে পা ফেলতে পারছে না। আরিফ মিমের এক হাত ধরে আস্তে আস্তে নামাচ্ছে। কোনো মতে নিচ পর্যন্ত গিয়ে মিম হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। কি হয়েছে, কি হয়েছে বলে আশেপাশে সবাই জড়ো হয়ে গেছে। আরিফ দৌড়ে ফার্স্ট এড বক্স আনতে চলে গেছে। মিমের কান্নার শব্দে তানভীর ছুটে এসে রাগান্বিত কণ্ঠে বলল, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? মিম কাঁদতে কাঁদতে নিজের পা বাড়ালো। তানভীর রক্তাক্ত আঙ্গুল দেখে কপাল কুঁচকে গম্ভীর দৃষ্টিতে আরিফের দিকে তাকিয়ে চিৎকার করল, এই আরিফ, তুইও কি ছোট মানুষ? এইভাবে ব্যথা দিয়েছিস কেন?
জান্নাত ফ্রিজ থেকে বরফ এনে দিল। মিম কাঁদতে কাঁদতে বলল, আরিফ ভাইয়া কিছু করেনি, আমি হোঁচট খেয়ে পড়ে গেছিলাম। তানভীর ঘাড় ঘুরিয়ে আবিরের দিকে এক নজর তাকালো। আরিফ ফার্স্ট এজ বক্স হাতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তানভীর হাত বাড়িয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, দে। পরপর মিমের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, তুই কি হাঁটতে পারছিস না? কথায় কথায় দৌড় দিতে বলে কে তোকে? কালকে বুনুর বিয়ে আর তুই ব্যান্ডেজ বেঁধে ঘুরবি, এটা কি ভালো লাগবে? মিম কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আর এমন করব না। ছাদে মেঘ, রিয়া, আবির, রাকিব, রাসেল, লিমন দাঁড়িয়ে গল্প করছে। মালা বরাবরের মতোই দূরে একটি চেয়ারে নির্বাক ভঙ্গিতে বসে আছে। সবাই হাসাহাসির মাঝে মেঘ হুট করে নিজের মাথা চেপে ধরে নিচে বসে পড়েছে। আবির সঙ্গে সঙ্গে মেঘকে ধরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, এই কি হয়েছে তোর? মাথা ব্যথা করছে।